প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ওয়েলকাম করছি ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ চ্যাপ্টারের প্রথম ক্লাসে। সো তরঙ্গ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? তরঙ্গ মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, ফুল ফোকাস, একদম ফোকাস অন্যদিকে দেওয়া যাবে না, পুরোপুরি মনোযোগ এদিকে, ঠিক আছে? দেখো, তরঙ্গ বলতে আমরা কি বুঝি একটা উদাহরণ দিয়ে স্টার্ট করি। ফর এক্সাম্পল, আমরা পানিতে যখন ঢিল ছুড়ি, পুকুরের পানিতে যখন কি করি, ঢিল ছুড়ি, তখন আমরা দেখি যে পানিটা প্রথমে শান্ত ছিল, আমি ঢিল ছুড়ার পর দেখি যে কি উৎপন্ন হয়েছে, এইরকম একটা প্যাটার্ন হচ্ছে, ঠিক আছে কিনা? আমরা দেখি যে এইরকম একটা প্যাটার্ন আস্তে আস্তে সামনের দিকে ছড়াই যাচ্ছে, চারদিকে কি হচ্ছে, চারদিকে ছড়াই যাচ্ছে। পানিটা শান্ত ছিল, আমি একটা ঢিল ছোড়ার পরে কি হয়েছে, এইরকম একটা প্যাটার্ন সামনের দিকে ছড়াই যাচ্ছে। এটাকে আমরা কি বলে থাকি? ওয়েভ হিসেবে চিনে থাকি। তাহলে খেয়াল করো, এইখানে আসলে কি হচ্ছে, এইখানে আসলে এই যে আমরা দেখতেছি যে এইখান থেকে যেখানে আমি পানির ঢিলটা ছুড়ছি, যেখানে আমি পাথরটা ছুড়ছি, পাথরটা তো নিচে পড়ে গেছে না? কিন্তু যে জায়গায় ছুড়ছি ওই জায়গায় কিছু একটা উৎপন্ন হয়েছে, এবং ওই কিছু একটা এখান থেকে এখানে গেছে না? এখান থেকে এখানে কিছু একটা গেছে না? তো ওইটা কি গেছে দেখেই বোঝা যাচ্ছে যে যেখানে আমরা পাথরটা ছুড়ছি, পাথরটা তো নিচে পড়ে গেছে, কিন্তু যেখানে আমরা পাথরটা ছুড়ছি ওইখানে কিছু একটা উৎপন্ন হয়েছে, এবং ওই কিছু একটা এখান থেকে এখানে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করছে। কি বলছে, বোঝা গেছে? আচ্ছা, ওই কিছু একটা কি পানির কণাগুলা, এই যে পানির যে কণাগুলা, সেগুলা কি এখান থেকে এখানে গেছে? অর্থাৎ এখানে যে পানির কণাটা ছিল সেটা কি এখান থেকে এখানে গেছে? আনসার হচ্ছে না, পানির কণাটা এখান থেকে এখানে যায় নাই, কিন্তু কিছু একটা তো এখান থেকে এখানে গেছে। তাহলে কি গেছে? যেটা গেছে ওইটার নাম হচ্ছে ডিস্টারবেন্স। ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে ডিস্টারবেন্স, অর্থাৎ ডিস্টারবেন্স গেছে। ডিস্টারবেন্স মানে কি? ডিস্টারবেন্সের বাংলা হচ্ছে আন্দোলন। ডিস্টারবেন্সের বাংলা কি বলছি আমরা? ডিস্টারবেন্সের বাংলা হচ্ছে আন্দোলন, অর্থাৎ একটা আন্দোলন। আমি যখন একটা পাথর নিক্ষেপ করছি, এই পানিটা স্থির ছিল, প্লেন ছিল, সবকিছু শান্ত ছিল। যখন পাথর নিক্ষেপ করছি, পাথরটা তো নিচে পড়ে গেছে, কিন্তু এই জায়গায় একটা আন্দোলন উৎপন্ন হয়েছে। ওই আন্দোলনটাই এইখান থেকে এখানে ট্রাভেল করছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি ওয়েভটা কি? ওয়েভের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? দেখো, ওয়েভের সংজ্ঞাটা আমরা দিতে পারি, ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স। ওয়েভটা কি? ওয়েভটা হচ্ছে একটা ডিস্টারবেন্স, ঠিক আছে, ফ্রম হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। পজিশন। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। কি বুঝতে বোঝা গেছে? ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে? ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন বলতে কি বোঝাচ্ছি? দেখো, পানিটা তো শান্ত ছিল না, ওইটাই হচ্ছে পানির ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ওই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পার্টিকেলটা কোথায় উঠে গেছে? উপরে উঠে গেছে, মানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে কিনা? তাহলে এই ডিস্টারবেন্স, ওয়েভটা কি? ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, মানে সাম্যাবস্থা থেকে একটা কি ক্রিয়েট হয়েছে? ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, একটা আন্দোলন ক্রিয়েট হয়েছে, যেটা হুইচ ট্রাভেলস, যেটা কি করছে? যেটা হচ্ছে ট্রাভেল করছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে ওয়েভের সংজ্ঞা। ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স, যেটা সাম্যাবস্থা থেকে একটা ডিস্টারবেন্স, যেটা কিনা কি করে? ট্রাভেল করে। এবং এইখানে আমরা দেখতেছি কি পার্টিকেল কি ট্রাভেল করছে? পার্টিকেল গুলো কি ট্রাভেল করছে? বলো তো ভাইয়া। পার্টিকেলস ডু নট ট্রাভেল, অর্থাৎ পার্টিকেলটা কি করবে না? পার্টিকেলটা ট্রাভেল করবে না। যেই পার্টিকেল যেখানে আছে সেটা সেই জায়গায় কি করবে? সে জায়গায় থাকবে, সেই জায়গায় কি হবে? এই ডিস্টারবেন্সটা ধরে রাখবে, আন্দোলনটা ধরে রাখবে, ঠিক আছে কিনা? এবং আন্দোলনটা কি হবে? চারদিকে ছড়ায় পড়বে। পার্টিকেলটা যার যার জায়গা থেকে কম্পিত হবে, এরকম কম্পিত হবে, ঠিক আছে, এবং আন্দোলনটা ছড়াই দিবে, ঠিক আছে? আন্দোলনটা ছড়াই দিবে, অর্থাৎ এই পার্টিকেলটা তার জায়গা থেকে কম্পিত হবে, এবং এই কম্পনের মাধ্যমে সে তার পরবর্তী পার্টিকেলকে একটা আন্দোলন ছড়াই দিবে। ওই পার্টিকেলটাও কম্পিত হবে, তারপরে এই কম্পনের মাধ্যমে তার পরবর্তী পার্টিকেলকে একটা আন্দোলন ছড়াই দিবে বা ডিস্টারবেন্স ছড়াই দিবে। কি বুঝতে বোঝা গেছে? দেখো, ডিস্টারবেন্স বলতে কি বোঝাচ্ছি? পানিটা তো প্লেন ছিল, এখানে কোনো অশান্তি ছিল না, শান্তি ছিল। কি বুঝতে বোঝা গেছে? প্লেন ছিল। পাথরটা নিক্ষেপ করার পর একটা ডিস্টারবেন্স এখানে ক্রিয়েট হয়েছে, ওই ডিস্টারবেন্সটাই এখান থেকে কোথায় চলে গেছে? এই জায়গায় চলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ ডিস্টারবেন্সটা ট্রাভেল করতেছে, পার্টিকেল গুলো যা যে জায়গায় আছে। এটাকেই কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে ওয়েভ। আর পার্টিকেল গুলো কি করবে? পার্টিকেল গুলো ট্রাভেল করবে না, কিন্তু পার্টিকেল গুলো কি করবে? দেখো, পার্টিকেল গুলো কি করবে? অসিলেট করবে। পার্টিকেল গুলো কি করবে? অসিলেট করবে, অর্থাৎ যার যার জায়গা থেকে তারা কি করবে? কম্পন করবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েভ, যেখানে ডিস্টারবেন্স ট্রাভেল হয়, পার্টিকেল ট্রাভেল করে না। পার্টিকেল কি করে? পার্টিকেল গুলো যার যার জায়গা থেকে কম্পন হয়, কম্পন ক্রিয়েট করে, ঠিক আছে কিনা? পার্টিকেল গুলো অসিলেট করে। ওকে, ফাইন। তা আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল,
এই যে 1952 সালে যে আন্দোলন, ভাষা আন্দোলন, ওই ভাষা আন্দোলনটা কি পুরো বাংলাদেশে একসাথে হয়েছে? পুরো বাংলাদেশে একসাথে হয়েছে? কোন একটা জায়গায় আন্দোলনটা উৎপন্ন হয়েছে কোন একটা মানুষের মাধ্যমে, ঠিক আছে কিনা? ওই মানুষ থেকে তার পরবর্তী মানুষে আন্দোলনটা গেছে, তার পরবর্তী মানুষে গেছে, অর্থাৎ মানুষ টু মানুষ গেছে। ওই মানুষটা কি পুরো বাংলাদেশে গেছে? যেই মানুষটা আন্দোলনটা উৎপন্ন করছে সেই মানুষটা কি পুরো বাংলাদেশে? সে যায় নাই। সে হচ্ছে কি করছে, তার পরবর্তী মানুষকে ডিস্টারবেন্সটা ধরাই দিছে, তার পরবর্তী মানুষ তার পরবর্তী মানুষকে ডিস্টারবেন্সটা ধরাই দিছে। এইভাবে ডিস্টারবেন্সটা চারদিকে কি হয়েছে, ছড়াই পড়ছে, বা আন্দোলনটা ছড়াই পড়ছে। এটাও কিন্তু ওয়েবের কনসেপ্ট। এটাকে আমরা কি বলতে পারি? ওয়েভ বলতে পারি। কারণ ওয়েভ কি বলে, পার্টিকেল ট্রাভেল করবে না, পার্টিকেল অসিলেট করবে যার যার জায়গা থেকে, এবং যেই ডিস্টারবেন্সটা ক্রিয়েট হবে ওই ডিস্টারবেন্সটা ছড়াই পড়বে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, আচ্ছা। তো এই ডিস্টারবেন্সের আরেকটা কনসেপ্ট হচ্ছে এনার্জি। এই ডিস্টারবেন্সের আরেকটা কনসেপ্ট কি? এনার্জি। অর্থাৎ এনার্জিটা ট্রাভেল করতেছে। কি ট্রাভেল করতেছে? এই যে আমরা দেখতেছি ডিস্টারবেন্স ট্রাভেল করতেছে, এই যে এখানে যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়েছে সেটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে গেছে। আমরা বলতে পারি যে এনার্জিটা ট্রাভেল করছে। ডিস্টারবেন্স ট্রাভেল করছে, এনার্জি ট্রাভেল করছে। ব্যাপারটা বোঝা গেছে? পার্টিকেল গুলা যার যার জায়গায় আছে। তাহলে আমরা এটাও বলতে পারি ওয়েভ ইজ এ এনার্জি ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন হুইচ ট্রাভেলস। ঠিক আছে, এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে, ট্রাভেল করবে, বা ডিস্টারবেন্স এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে, ট্রাভেল করবে। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েভ। বোঝা গেছে? ফর এক্সাম্পল, আমি যে কথা বলতেছি, আমার এই কথাগুলো যে তোমাদের কানে গিয়ে শ্রবণের অনুভূতি জাগাচ্ছে, শ্রবণের অনুভূতি জাগাচ্ছে না? তা আমি কি তোমাদের কানে কানে গিয়ে কথা বলতেছি? আনসার হচ্ছে না। তাহলে আমি মুখ থেকে হচ্ছে কিছু শক্তি নির্গত করতেছি, ওই শক্তিগুলো হচ্ছে বাতাসের কণাগুলোকে আন্দোলিত করতেছে। অর্থাৎ বাতাসের কণাগুলো কি ছিল, প্লেন ছিল, শান্ত ছিল। আমি কিছু শক্তি নির্গত করতেছি, ওই শক্তিটা কি করতেছে, বাতাসের কণাগুলোকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তাহলে বাতাসে কিছু কণা ধাক্কা খাইছে, ওই কণা তার পরবর্তী কণাকে ধাক্কা দিচ্ছে, মানে শক্তি ট্রান্সফার করতেছে। যে শক্তিটা আমার মুখ থেকে বের হয়েছে ওই শক্তিটা বাতাসের প্রথম কণাটা নিছে, সেই কণাটা তার পরবর্তী কণাকে কি করছে, ট্রান্সফার করছে। তাহলে এক পর্যায়ে কি হবে দেখো, এক পর্যায়ে এই যে বাতাসের কণাগুলা যেটা আমার শক্তিটা পাচ্ছে, তারা ধাক্কা ধাক্কা খেয়ে খেয়ে এক জায়গায় কি হবে, কম্প্রেস হয়ে যাবে, মানে জড়ো হয়ে যাবে। ঠিক আছে, সংকোচন হবে। তারপরে ইলাস্ট্রিসিটির ধর্ম আমরা কি জানি, কোথাও হচ্ছে সংকোচন হলে আবার কি হবে, প্রসারিত হতে চাইবে, তারপর আবার প্রসারণ ঘটবে, যেই জায়গায় প্রসারণ হয়েছে ওই জায়গায় আবার একটা সংকোচন হয়েছে। ঠিক আছে কিনা? তো এভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে, অর্থাৎ একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে না, যে এই বাতাসটা এখন এতক্ষণ নর্মাল ছিল, আমি কথা বলার আগে, কথা বলার পর এই কথাগুলা অর্থাৎ এই শক্তিগুলা বাতাসের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। ঠিক আছে কিনা? এই ডিস্টারবেন্সটাই তোমার কানে গিয়ে পৌঁছাইছে, এবং তোমার কানে গিয়ে পৌঁছায় আমার মুখ থেকে যে শক্তিটা বের হয়েছে ওই শক্তিটা কোথায় পৌঁছায় দিছে, তোমার কানে পৌঁছায় দিছে। ঠিক আছে কিনা? যেটার কারণে শ্রবণের অনুভূতি জাগছে। ঠিক আছে, তাহলে এইখানে যেটা এই আমার কথাটা বা আমার এই এনার্জিটা মুখ থেকে যেটা বের হয়ে তোমার কান পর্যন্ত গেছে, ঠিক আছে কিনা, এটাকে আমরা কি বলতেছি, ওয়েভ বলতেছি। অর্থাৎ এনার্জি ট্রান্সফার হওয়ার যে ওয়েটা, সেটাকে আমরা কি বলতেছি, ওয়েভ বলতেছি। বুঝছি? তাহলে আমরা বলতে পারি ওয়েভটা কি, ওয়েভটা হচ্ছে পার্টিকেল ট্রাভেল করবে না, পার্টিকেল গুলো অসিলেট করবে, সংকোচন প্রসারণ করবে বা অসিলেট করবে। ট্রাভেল করবে কে, ট্রাভেল করবে এনার্জি, ট্রাভেল করবে কে, আন্দোলন, ট্রাভেল করবে কে, ডিস্টারবেন্সটা, যেই ডিস্টারবেন্সটা এখানে ক্রিয়েট হয়েছে। বুঝছি? আরেকটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, আমি একটা রশিকে হচ্ছে ওইখানে বাঁধছি। ঠিক আছে, ওইখানে বেঁধে যে এরকম, ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে একটা রশিকে হচ্ছে টান টান করে বাড়ছি, এই হচ্ছে আমি। ঠিক আছে, এটা ধরছি আমি, এটা তারপর ধরে হচ্ছে আমি এটাকে এভাবে হচ্ছে একটা বাম্প উৎপন্ন করছি, এভাবে কি করছি, একটা বাম্প করছে। ঠিক আছে, তার মানে কি হয়েছে, আমি এই যে রশিটা হচ্ছে এতক্ষণ হচ্ছে শান্ত ছিল, সেখানে হচ্ছে আমি একটা আন্দোলন ক্রিয়েট করছি। কি বলছি, বোঝা গেছে? একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি। এটা এতক্ষণ হচ্ছে শান্ত ছিল, এখন আমি এটাকে কি করে দিছি, ডিস্টার্ব করে দিছি, একটা ডিস্টারবেন্স এখানে আমি ক্রিয়েট করছি। বুঝছে কিনা? তাহলে এরপরেই এই ডিস্টারবেন্সটা কোথায় চলে যাচ্ছে, দেখো এখানে চলে যাচ্ছে। এরপরে এই ডিস্টারবেন্সটা কোথায় চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। তাহলে দেখো ডিস্টারবেন্সটা ট্রাভেল করছে, পার্টিকেল গুলো ট্রাভেল করে না। অর্থাৎ এই যে রশির উপরে এখানে যে পার্টিকেলটা ছিল, ওই পার্টিকেলটা তার জায়গায় আছে, এখনো এখানে আছে, আছে কিনা? তাহলে পার্টিকেল গুলো ট্রাভেল করে না, ট্রাভেল করছে কে, এই যে এই ডিস্টারবেন্সটা ট্রাভেল করছে। বোঝা গেছে? বা আমরা বলতে পারি কে ট্রাভেল করছে, এনার্জি ট্রাভেল করছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ওয়েভের কনসেপ্টটা বোঝা গেছে। আচ্ছা, তো এবার এই ওয়েভের কনসেপ্টটা যদি আমরা বুঝি, আমি তোমাদেরকে আরো কিছু ব্যাপার বলি। যে দেখো, এই ডিস্টারবেন্স বলতে শুধুমাত্র এই পার্টিকেল গুলা যে নড়াচড়া করবে সেটাকে বোঝায় না। অর্থাৎ একটা পার্টিকেলের মধ্যে অসিলেশন হবে, সেটাও ডিস্টারবেন্স। কিন্তু ডিস্টারবেন্স বলতে শুধু পার্টিকেলের অসিলেশন বোঝায় না। কি বলছি, বোঝা গেছে? এমনও হতে পারে যে পার্টিকেল গুলা যার যার জায়গায় আছে, কিন্তু প্রেসার বাড়তেছে কমতেছে। কি বলছে, বোঝা গেছে? অর্থাৎ ডিস্টারবেন্স বলতে কি বোঝায়, এটা প্রেসার হইতে পারে,
প্রেসারের অসিলেশন হইতে পারে, প্রেসার বাড়তেছে কমতেছে এটা হইতে পারে। আবার ডেনসিটি হইতে পারে। দেখো এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, মানে এই কনসেপ্টটা তোমাদের বইয়ে নাই। তোমাদের বইয়ে কনসেপ্টটা কোনটা আছে, যে পার্টিকেল অসিলেট করতেছে, শুধু এতটুকু আছে। কি বলছে বোঝা গেছে? কিন্তু ওয়েভ হওয়ার জন্য এটা ম্যান্ডেটরি না যে শুধু পার্টিকেলকে অসিলেট করতে হবে। এমনও হইতে পারে যে পার্টিকেলটা তার তার জায়গায় আছে, কিন্তু কি অসিলেট করতেছে, প্রেসারটা অসিলেট করতেছে, মানে প্রেসার বাড়তেছে আবার প্রেসার কমতেছে। ডেনসিটি অসিলেট করতে পারে, মানে ঘনত্ব, ডেনসিটি বেড়ে যাচ্ছে, দেখো এই যে যেখানে ধাক্কা খাইছে ওখানে ডেনসিটি বেড়ে গেছে, আবার প্রসারণ হয়েছে মানে কি ডেনসিটি কমে গেছে, তাহলে ডেনসিটি অসিলেট করতে পারে। ঠিক আছে, আর কি কি অসিলেট করতে পারে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অসিলেট করতে পারে, ম্যাগনেটিক ফিল্ডও অসিলেট করতে পারে। ফর এক্সাম্পল, এই যে আমরা বলতেছি পানির এই যে ডিস্টারবেন্সটা এখান থেকে এখানে গেছে, বা আমি যে শব্দ করলাম এটা তোমার কানে গেছে, ঠিক আছে কিনা, তোমার কানে গেছে, এই যে ডিস্টারবেন্সটা এখান থেকে এখানে গেছে, মাধ্যম দরকার হয়েছে না? মাধ্যমের মধ্যেই তো ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছে। এই ডিস্টারবেন্সটা কোথায় হয়েছে? মাধ্যমের মধ্যেই তো হয়েছে, বাতাসের মধ্যেই তো ডিস্টারবেন্সটা ক্রিয়েট হচ্ছে। তো সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসতেছে, এখানে তো কোনো মাধ্যম নাই, আছে? বায়ু তো মহাকাশে তো কোনো বায়ু নাই, মহাকাশে কি কোনো বায়ু আছে? নাই। বায়ু তো আমাদের এই যে পৃথিবীর চারপাশে আছে। তাহলে এখানে আলোটা কিভাবে আসছে? আমরা তো জানি যে আলো কি, আলো এক প্রকার শক্তি না? আলোটা কি? আলো এক প্রকার শক্তি বা এনার্জি। এনার্জি কিভাবে ট্রাভেল করে? এবার ডিস্টারবেন্স ক্রিয়েট করে করে তো ট্রাভেল করে, এবং ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য আমরা কি দরকার দেখতেছি? মাধ্যম দরকার, ঠিক আছে কিনা? তাহলে আলো যে সূর্য থেকে পৃথিবীতে আসতেছে, তার ওইখানে তো কোনো মাধ্যম নাই। তাহলে সে এই আলোটা, এই শক্তিটা কিসের উপরে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতেছে? ব্যাপারটা বোঝা গেছে? তো আনসার হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিস্টারবেন্স হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টারবেন্স হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? এই যে আলোক তরঙ্গটা সূর্য থেকে যে পৃথিবীতে আসতেছে, মাঝখানে তো কোনো মাধ্যম নাই, মাঝখানে মাধ্যম আছে? তাহলে এই আলোক তরঙ্গটা ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতেছে কোথায়, মানে আন্দোলনটা ক্রিয়েট করতেছে কোথায়? ইলেকট্রিক ফিল্ডে। ইলেকট্রিক ফিল্ডে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এবং এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে এই আলোক শক্তিটা আসতেছে আমাদের পৃথিবীতে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ডিস্টারবেন্স এইটা মানে শুধুমাত্র পার্টিকেলের অসিলেশন না, প্রেসারের অসিলেশন হইতে পারে, ডেনসিটির অসিলেশন হইতে পারে, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হইতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন হইতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা বুঝছি আমাদের এইচএসসি লেভেলে বা তোমাদের বইয়ে কোনটা আছে, শুধুমাত্র পার্টিকেল নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে পার্টিকেলের অসিলেশন হবে এবং এই পার্টিকেলের অসিলেশনের মাধ্যমে এনার্জিটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে, এটাকে কি বলা হচ্ছে? ওয়েভ বলা হচ্ছে, ঠিক আছে কিনা? অথবা এই যে ডিস্টারবেন্স বা আন্দোলনটা, এই যে আন্দোলনটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতেছে, সেটাকে হচ্ছে ওয়েভ বলা হচ্ছে। বুঝছি? আচ্ছা, ওয়েভের এই কনসেপ্টটা বুঝছি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বুঝছি, যে ডিস্টারবেন্স বলতে শুধুমাত্র পার্টিকেলের অসিলেশন বোঝায় না, এই জিনিসগুলোর অসিলেশন হলো সেটাকে কি বলা হবে? ডিস্টারবেন্স বলা হবে। এবং এই ডিস্টারবেন্সের মাধ্যমে যদি এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ওয়েভ বলবো। বুঝছি? আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি বলি, যে এই যে পার্টিকেল গুলো অসিলেট করতেছে, এই যে পার্টিকেল গুলো কি করতেছে, যার যার জায়গা থেকে অসিলেট করতেছে, ঠিক আছে কিনা? তো পার্টিকেল গুলো কিভাবে অসিলেট করতেছে? সিম্পল হারমোনিক মোশন না? এই যে এভাবে অসিলেট করা মানে কি? সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দে স্পন্দন। তোমাদেরকে আমি পর্যাবৃত্ত গতি পড়াইছি না? সিম্পল হারমোনিক মোশনে কি করতেছে? অসিলেট করতেছে। তো এটা কি ম্যান্ডেটরি যে ওয়েভ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পার্টিকেল গুলোকে এসএচএমই হচ্ছে অসিলেট করতে হবে? এটা কি ম্যান্ডেটরি কিনা? আনসার দেখো, বায়ু তরঙ্গ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে কিনা, বায়ু তরঙ্গ না, শব্দ তরঙ্গ, তখন হচ্ছে পার্টিকেল গুলো কিভাবে অসিলেট করে? এইভাবে। এটাও এসএচএম, এটাও কি এসএচএম, ঠিক আছে কিনা? এখানে পানির তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কিভাবে অসিলেট করতেছে? এইভাবে। আর বায়ু তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কিভাবে অসিলেট করে? এইভাবে। এটাও এসএচএম, এটাও এসএচএম। তো ওয়েভ হওয়ার জন্য কি এটা ম্যান্ডেটরি কিনা যে পার্টিকেল গুলো এসএচএমই তোমার অসিলেট করবে? এটা কি ম্যান্ডেটরি? আনসার হচ্ছে না। পার্টিকেল গুলো এসএচএমই অসিলেট করবে, এটা ম্যান্ডেটরি না ওয়েভ হওয়ার জন্য। কিন্তু আমাদের বইয়ে এইচএসসি লেভেলে এইটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বাট তোমরা জেনে রাখো যে পার্টিকেল গুলো এভাবে যদি সিম্পল হারমোনিক মোশনে অসিলেট না করে অন্য যে কোনো ভাবেই অসিলেট করুক, অন্য যে কোনো ভাবেই অসিলেট করুক, মোট কথা ওই অসিলেশনের মাধ্যমে যদি এনার্জি ট্রান্সফার হয়, সেটাকে আমরা কি বলতে পারবো? ওয়েভ বলতে পারবো। তাহলে দুইটা জিনিস আমরা বুঝছি, যে দুইটা জিনিস আমাদের এইচএসসি লেভেলে নাই। সেটা হচ্ছে ডিস্টারবেন্স বলতে শুধুমাত্র পার্টিকেলের মুভমেন্ট বোঝায় না, এগুলার অসিলেশনও বোঝায়। আরেকটা জিনিস বুঝছি, যে ওই পার্টিকেল গুলা যে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করবে, ওইটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ওইটা ম্যান্ডেটরি না। ওইগুলো যে কোনো ভাবে অসিলেট করতে পারে, যদি এনার্জি ট্রান্সফার করতে পারে অসিলেশনের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ওয়েভ বলবো। বুঝছি? তাহলে ওয়েভের কনসেপ্টটা বোঝা গেছে, ওয়েভ কাকে বলে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা বুঝছি। তাহলে এই জিনিসগুলো বুঝলে এবার হচ্ছে আমরা মুছে দিচ্ছি। ভাই একটু দেখো তো এটা বরাবর আছে কিনা, এটা আমার কাছে মনে হচ্ছে ঢলি পড়তেছে। না, অফ হয় নাই, আছে, ঠিক আছে, এটা চলতেছে। ধরিও না, ধরলে আবার এটা নিচে নামে যাবে। তাহলে ভাই এই জিনিসগুলো আমরা বুঝছি, ঠিক আছে না? এই জিনিসগুলো হচ্ছে আমরা বুঝছি। সো
এবার আমি এগুলো মুছে দিচ্ছি। এই জিনিসগুলো বোঝা হলে এবার হচ্ছে আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে ওয়েভ জিনিসটা আমরা বুঝছি। এই সিফাত আমি এটা মুছতে মুছতে বলো, ওয়েভ কাকে বলে? ওয়েভ কাকে বলে? জাস্ট যা বুঝছো এটা বললেই হবে। ওয়েভ কাকে বলে বলো, বলো। ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন হুইচ ট্রাভেলস। ঠিক আছে, যেখানে পার্টিকেল গুলো কি করবে না, পার্টিকেল ডু নট ট্রাভেল, পার্টিকেল গুলো কি করবে, অসিলেট করবে। তাহলে এটাকে হচ্ছে ডিস্টারবেন্স বলা হচ্ছে। অর্থাৎ এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, পার্টিকেল গুলো যার যার জায়গায় থাকবে। এবং আমরা বুঝছি পার্টিকেল গুলো সিম্পল হারমোনিক মোশন অসিলেট করতে পারে, অথবা অন্য যে কোনো ভাবে অসিলেট করতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে হবে, এনার্জি গেলে হবে। ওকে ফাইন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ ওয়েভ। দেখো আমরা হচ্ছে টাইপ গুলো দেখে ফেলবো। টাইপস অফ হচ্ছে ওয়েভ, ওয়েভের টাইপস গুলো দেখে ফেলবো। সো দেখো প্রথমত আমরা ওয়েভকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটাকে আমরা কি বলতে পারি, মেকানিক্যাল ওয়েভ বলতে পারি। এবং আরেকটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, আরেকটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। ওকে, তাহলে ওয়েভ হচ্ছে এই দুই প্রকার। মেকানিক্যাল ওয়েভের বাংলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। মেকানিক্যাল ওয়েভের বাংলা কি ভাইয়া? যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, আর নন মেকানিক্যাল ওয়েভের এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ না, এবং এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটার আরেকটা নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো ভাইয়া খুবই সহজ চ্যাপ্টার, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ধৈর্য নিয়ে দেখো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে ম্যাগনেটিক, দেখো ওয়েভ কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল, আরেকটা হচ্ছে নন মেকানিক্যাল বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝছি? আচ্ছা, তো দেখো যান্ত্রিক তরঙ্গটা কি? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে ইট রিকোয়ার্স এ মিডিয়াম। অর্থাৎ এটার কি দরকার? এটার একটা মিডিয়াম দরকার। এই তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কি দরকার? মাস্ট বি একটা মিডিয়াম দরকার। আর এইটার মিডিয়াম দরকার নাই। ঠিক আছে, ইট ডাজন্ট রিকোয়ার্স এ মিডিয়াম। ঠিক আছে, আমরা বলতে পারি ইট ডাজন্ট রিকোয়ার এ মিডিয়াম। ওকে, অর্থাৎ এইটার কি দরকার নাই? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মিডিয়ামের দরকার নাই। যেমন এই যে আলোক তরঙ্গ, সূর্য থেকে আলো যে পৃথিবীতে আসতেছে, কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নাই। তাহলে এই আলোক তরঙ্গটা কেমন তরঙ্গ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। বুঝছি কিনা? নন মেকানিক্যাল ওয়েভ, এটার কোনো মাধ্যমের দরকার নাই। এটা কিভাবে আসে? এই তরঙ্গটা কিভাবে আসে? এটাও ডিস্টারবেন্স ক্রিয়েট করে করে আসে। কিসের ডিস্টারবেন্স ক্রিয়েট করে? ইলেকট্রিক ফিল্ডের আর ম্যাগনেটিক ফিল্ডের। ঠিক আছে, এটা জানবা হচ্ছে তোমরা এইচএসসি সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে ফিজিক্যাল অপটিক্স, ওইখানে হচ্ছে আমরা এগুলো পড়বো যে কিভাবে আলোক তরঙ্গটা আসে। ঠিক আছে, তো আমি একটু বলে দিই যে দেখো ফর এক্সাম্পল এই বরাবর হচ্ছে ইলেকট্রিক ওয়েভ কাজ করতেছে, এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ কাজ করতেছে। ঠিক আছে, এইদিকে ইলেকট্রিক্যাল ওয়েভ থাকে, এদিকে ম্যাগনেটিক ওয়েভ থাকে। এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে হচ্ছে আলোক তরঙ্গটা সামনের দিকে আগায়। এগুলো হচ্ছে ফিজিক্যাল অপটিক্সের আলোচনা, এগুলো আমরা ফিজিক্যাল অপটিক্সে পড়বো দ্বিতীয় চ্যাপ্টারে। ফিজিক্স সেকেন্ড পেপারের ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে হচ্ছে এটা নিয়ে পড়বো। ঠিক আছে, সো দেখো আমাদের তাহলে বললাম যে নন মেকানিক্যাল ওয়েভটা কোনটা? যে ওয়েভের কি দরকার নাই ভাইয়া? মিডিয়াম দরকার নাই। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মিডিয়ামের দরকার নাই, মাধ্যমের দরকার নাই। আর যেই ওয়েভের মাধ্যম দরকার সেটাকে কি বলা হচ্ছে? যান্ত্রিক তরঙ্গ বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দেই তাহলে কি বলতে পারবো? সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলতে পারবো। তারপর আমরা বলতে পারবো ওয়াটার ওয়েভ, অর্থাৎ পানিতে যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে সেটাও কেমন ওয়েভ? মেকানিক্যাল ওয়েভ। বুঝছি? তাহলে আমরা ওয়েভের দুইটা প্রকারভেদ আমরা বুঝছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা ওয়েভের আরো দুইটা প্রকার দেখে ফেলি। দেখো এই দুইটা প্রকার তো আমরা বুঝছি। ওয়েভের দেখো আরো দুইটা প্রকার আছে, আরো দুইটা টাইপ আছে। ওই দুইটা টাইপও দেখে ফেলি আমরা। এই টাইপটা হচ্ছে কার মাধ্যম দরকার, কার মাধ্যম দরকার নাই, সেটার উপর বেস করে হচ্ছে এই টাইপটা। আর এখন যে টাইপটা দেখবো সেটা হচ্ছে দেখতে কিরকম হয়। অর্থাৎ এই ওয়েভটা দেখতে কিরকম, এই ওয়েভটা দেখতে কিরকম, এটার উপর বেস করে আমরা ওয়েভকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। সো একটার নাম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আরেকটার নাম কি বলছি? ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ এবং আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে, আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। তো ট্রান্সভার্স ওয়েভের বাংলা কি? ট্রান্সভার্স ওয়েভের বাংলা হচ্ছে আর তরঙ্গ। এটার বাংলা কি? আর তরঙ্গ বলতে পারি আমরা, অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা আর তরঙ্গ বলতে পারি, আবার অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। আর লংগিটিউডিনাল ওয়েভ এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে লম্বিক তরঙ্গ। এটাকে বলা হয় কি? লম্বিক তরঙ্গ। ওকে, তারপর এটাকে বলা হয় হচ্ছে দ্বিগল তরঙ্গ। এটাকে কি বলা হয়? দ্বিগল তরঙ্গ। আবার এটাকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো অনেকগুলো নাম, এই নামগুলো হচ্ছে মাথায় রাখবা, সবগুলো নামই মাথায় রাখবা। তাহলে দেখো এই দুই প্রকারের হচ্ছে তরঙ্গ আছে।
ঠিক আছে, এই দুই প্রকারের হচ্ছে তরঙ্গ আছে, দেখতে কিরকম সেটার উপর বেস করে। তো এই তরঙ্গটা কি দেখো, এই তরঙ্গে হচ্ছে পার্টিকেল গুলো অসিলেট করবে হচ্ছে দেখো এইভাবে, এবং ওয়েভটা আগাবে কোন দিকে, সামনের দিকে। এই দিকে হচ্ছে ওয়েভটা চলে যাবে, ওয়েভটা এই দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে, ওয়েভটা সামনের দিকে চলে যাবে। আর পার্টিকেল গুলো অসিলেট করবে কিভাবে, এই ওয়েভের ডিরেকশনের সাথে 90 ডিগ্রি কোণে, ওয়েভের ডিরেকশনের সাথে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। কে বলছে, বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে। ট্রান্সভার্স ওয়েভ আমরা বলতে পারি যে দ্য অসিলেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য অসিলেশন অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা কেন বলতেছি দেখো, কারণ ফিজিক্যাল আমরা একটু আগে জানছি যে শুধুমাত্র পার্টিকেল কি করে না, অসিলেট করলে সেটাকে ওয়েভ বলে না। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমি কি বোঝাচ্ছি, পার্টিকেল হইতে পারে, ফিজিক্যাল টু কোয়ান্টিটি মানে কি হইতে পারে ভাইয়া, পার্টিকেল হইতে পারে, প্রেসার হইতে পারে, ঠিক আছে কিনা, প্রেসার হইতে পারে, ডেনসিটি হইতে পারে, অর্থাৎ ডেনসিটি অসিলেট করতেছে, প্রেসার অসিলেট করতেছে, পার্টিকেল অসিলেট করতেছে, অর্থাৎ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অসিলেট করতেছে ওয়েভের ডিরেকশনের সাথে কত ডিগ্রি কোণে, ইজ পারপেন্ডিকুলার টু ওয়েভ মোশন, ইজ পারপেন্ডিকুলার টু ওয়েভ মোশন, ঠিক আছে, ওয়েভ মোশন। অর্থাৎ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা পার্টিকেল হইতে পারে, প্রেসার হইতে পারে, ডেনসিটি হইতে পারে, ইলেকট্রিক ফিল্ড হইতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হইতে পারে, অর্থাৎ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অসিলেট করতেছে ওয়েভ মোশনের সাথে কত ডিগ্রি কোণে, এই যে ওয়েভ মোশনের সাথে 90 ডিগ্রি কোণে, সেটাকে কি বলা হবে, ট্রান্সভার্স ওয়েভ বলা হবে। বুঝছি কিনা? ওকে। আর এটা কি, এইখানে হচ্ছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অসিলেট করবে কিভাবে, দেখো ওয়েভের ডিরেকশনের সাথে, এটা হচ্ছে ওয়েভের ডিরেকশন, ওয়েভ চলে যাচ্ছে এদিকে, আর পার্টিকেল গুলো অসিলেট করতেছে কিভাবে, বা প্রেসার অসিলেট করতেছে কিভাবে, এইভাবে, অর্থাৎ ওয়েভের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দ্য অসিলেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ প্যারালাল টু দ্য ওয়েভ মোশন ইজ কল্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ। বোঝা গেছে আমার কথাটা? অর্থাৎ এখানে ওয়েভ মোশনের সাথে পার্টিকেলের অসিলেশনটা কিভাবে থাকবে, প্যারালাল থাকবে, সমান্তরাল থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? এটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। যেমন শব্দ তরঙ্গ, যেমন কি তরঙ্গ, শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ, এই যে পার্টিকেল গুলা কিভাবে অসিলেট করে, তরঙ্গ সামনের দিকে যাচ্ছে, পার্টিকেল গুলো অসিলেট করে কিভাবে, সমান্তরালে অসিলেট করে। বুঝছি কিনা? আর পানির তরঙ্গের মধ্যে, পানির তরঙ্গ গুলো এইভাবে অসিলেট করে, তরঙ্গ যায় কোন দিকে, সামনের দিকে। ভাইয়া সজীব, তুমি কি বুঝতেছো? তুমি কি বুঝতেছো ভাইয়া? না বুঝলে কোনো সমস্যা নেই, এগুলো তো রেকর্ড হচ্ছে, বাসে গিয়ে আবার দেখবে, ঠিক আছে, 2-3 বার দেখলে এগুলো অবশ্যই বুঝে যাবে, ঠিক আছে ভাইয়া? না বুঝলে কোনো সমস্যা নেই, আর বলিও, না বুঝলে আমাকে বলিও অবশ্যই। ওকে, না বুঝলে আমাকে অবশ্যই বলিও। সো দেখো ভাইয়া, যেটা বলতেছি আমরা, তাহলে আমরা যেটা বুঝলাম, তোমরা বুঝতেছো ভাইয়া? হ্যাঁ, কারণ না বুঝলে আমাকে বলিও, ঠিক আছে, আমাকে না বুঝলে বলিও। তাহলে অসিলেশনটা, পার্টিকেলের অসিলেশনটা যদি ওয়েভ মোশনের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর পার্টিকেলের অসিলেশনটা যদি ওয়েভ মোশনের সাথে সমান্তরালে থাকে, সেটাকে আমরা কি বলতেছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, দ্বিগল তরঙ্গ, লম্বিক তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ বলতেছি। বুঝছি? তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, তরঙ্গের প্রকারভেদটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমরা দেখো, তাহলে আর তরঙ্গের টাইপ গুলো আমরা দেখে ফেলছি, যে কি কি ধরনের তরঙ্গ হইতে পারে সেটা আমরা দেখে ফেলছি। তো এবার আমাদের এর পরবর্তী টাইপসটা হবে তরঙ্গের ইকুয়েশন নিয়ে, যে ওয়েভের ইকুয়েশন দেখতে কিরকম হয়। তো দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে, ওয়েভের হচ্ছে ইকুয়েশনটা দেখবো, ওয়েভের কি দেখবো, ইকুয়েশনটা দেখবো, ঠিক আছে। তো আমরা ইকুয়েশন হচ্ছে পড়ার পর হচ্ছে বুঝবো, ব্যাপারটা এরকম না, ইকুয়েশন আমরা নিজেরা বানাবো। কি বুঝতে, বোঝা গেছে? ওয়েভের বৈশিষ্ট্য দেখে হচ্ছে আমরা ইকুয়েশন বানাবো, এবং যে কোনো ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারবো যে এটা ওয়েভের ইকুয়েশন নাকি অন্য কিছুর ইকুয়েশন। তো ফর এক্সাম্পল দেখো, আমি এখানে হচ্ছে একটা রশি বেঁধে একটা ওয়েভ উৎপন্ন করছি, তরঙ্গ উৎপন্ন করছি, ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা তরঙ্গ উৎপন্ন করছি, এটা হচ্ছে এক্স ডিরেকশন, এই এক্স ডিরেকশনে তরঙ্গটা সামনের দিকে চলে গেছে, এই যে ডিস্টারবেন্সটা এখানে উৎপন্ন হয়েছিল, ওই ডিস্টারবেন্সটা এখান থেকে এখানে ট্রাভেল করছে, বুঝছি, তরঙ্গটা সামনের দিকে গেছে। আর এই যে প্রত্যেকটা পার্টিকেলের যে সরণ, প্রত্যেকটা পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমি লিখতেছি কোথায়, ওয়াই দিয়ে এখানে লিখতেছি, আর এই বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে তরঙ্গটাকে আমি যাইতে দিছি। বুঝছি কিনা? তাহলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কোন দিকে রাখছি, আমি ওয়াই অক্ষ বরাবর রাখছি। বুঝছি, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কোন বরাবর রাখছি, এই বরাবর, অর্থাৎ পার্টিকেল গুলো এই বরাবর হচ্ছে কি করতেছে, অসিলেট করতেছে। পার্টিকেল গুলো হচ্ছে এইভাবে কি করতেছে, এইভাবে হচ্ছে অসিলেট করতেছে, পার্টিকেল গুলো এইভাবে অসিলেট করতেছে, এবং তরঙ্গটা কোন দিকে চলে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। বুঝছি কিনা? তো এবার ফর এক্সাম্পল হচ্ছে আমি সিফাতকে জিজ্ঞেস করলাম যে সিফাত আমাকে বলো যে পার্টিকেলের ডিস্টারবেন্স বলো, কি বলো, পার্টিকেলের ডিস্টেন্স বলো,
পার্টিকেলের কি বলো, ডিস্টারবেন্স বলো, অর্থাৎ পার্টিকেলের ওয়াই এর মান বলো, কি বলো, পার্টিকেলের ওয়াই এর মান বলো, মানে পার্টিকেলের সরণ বলো। তো সিফাত আমাকে বলতেছে স্যার এখানে তো অনেকগুলো পার্টিকেল আছে, এখানে তো লাখ লাখ পার্টিকেল আছে, অনেকগুলো পার্টিকেল আছে না, কোটি কোটি পার্টিকেল আছে, কোন পার্টিকেলের সরণ বলবো? ঠিক আছে, সিফাত আমাকে পাল্টা প্রশ্ন করলো যে কোন পার্টিকেলের সরণ বলবো, এখানে তো অনেকগুলো পার্টিকেল আছে, আপনি কি এই পার্টিকেলের সরণ জানতে চাচ্ছেন নাকি এইটার, কোন পার্টিকেলের সরণ জানতে চাচ্ছেন? তখন আমি সিফাতকে বলছি যে তুমি 5 সেন্টিমিটার দূরে যাও। কতটুকু দূরে যাও? শুরু থেকে 5 সেন্টিমিটার দূরে যাও, ওইখানে গিয়ে তুমি যেই পার্টিকেলটা পাবা ওই পার্টিকেলের সরণ বলো। ঠিক আছে, তাহলে সে দেখো 5 সেন্টিমিটার দূরে যাওয়ার পর একটা পার্টিকেল খুঁজে পাইছে, তারপর ওইটা সরণ আমাকে বলতে পারতেছে না? পারতেছে কিনা? অবশ্যই পারতেছে। তার মানে আমরা বলতে পারি ওয়াই কিসের উপর ডিপেন্ড করতেছে? ওয়াই ডিপেন্ড করতেছে কার উপর? এক্স এর উপর। আমি এক্স এর মান না বলা ছাড়া কি সে পার্টিকেলটা খুঁজে পাইছে? খুঁজে পাইনি। তার মানে ওয়াই ডিপেন্ড করতেছে কার উপরে? এক্স এর উপরে। এবার ওইখানে যাওয়ার পর সিফাত আমাকে বলতেছে স্যার ওই পার্টিকেলটা তো নড়াচড়া করতেছে, ওইটা তো ফিক্স নাই, ওটাতে কি নাই? ফিক্স নেই ভাইয়া, ওই পার্টিকেল তো কি নাই, ওই পার্টিকেলটাও তো ফিক্স নাই, ওটা তো নড়াচড়া করতেছে। আপনি কোন সরণটা জানতে চাচ্ছেন? এই সরণটা, এই সরণটা, এই সরণটা, কোন সরণটা? তা আমি বললাম যে তুমি ওইখানে গিয়ে দাঁড়াই থাকো, এরপর আমি ওয়েভটা উৎপন্ন করতেছি, টি ইকুয়ালস টু যখন 7 সেকেন্ড হবে তখন যে সরণটা হবে সেটা আমাকে বলো। ব্যাপারটা বোঝা গেছে? ও 5 সেন্টিমিটার যাওয়ার পর একটা পার্টিকেল খুঁজে পাইছে, কিন্তু পার্টিকেল তো স্থির নাই, ওটা তো নড়াচড়া করতেছে। তাহলে আমি কোন সরণটা জানতে যাচ্ছি? আমি ওকে বলছি টি ইকুয়ালস টু যখন 7 সেকেন্ড, 7 সেকেন্ড যখন হয়েছে ওই সময় পার্টিকেলটা যেখানে আছে ওই সরণটা আমাকে বলো। ঠিক আছে কিনা? তার মানে আমরা দেখতেছি ওয়াই আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, সেটা কিসের উপরে? টি এর উপরে। তাহলে আমরা বলছি ওয়েভের ইকুয়েশনে ওয়াই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে এক্স এর উপর, আরেকটা টি এর উপরে। তাহলে আমরা বলতেই পারি ওয়েভের ফাংশন যেটা হবে, মানে ওয়েভের ইকুয়েশন সমীকরণ যেটা হবে, সেটা হবে এক্স এবং টি এর ফাংশন। ব্যাপারটা বোঝা গেছে? ওয়েভের ইকুয়েশন যেটা হবে সেটা হবে এক্স এবং টি এর একটা ফাংশন। অর্থাৎ ওই ওয়েভের ইকুয়েশনে অবশ্যই এক্স থাকতে হবে, অবশ্যই টি থাকতে হবে, যদি না থাকে সেটা কি না? সেটা ওয়েভের ইকুয়েশন না। ব্যাপারটা বোঝা গেছে? ওয়েভের ইকুয়েশন অবশ্যই এক্স থাকবে, অবশ্যই টি থাকবে, কারণ ওয়েভ হচ্ছে এক্স এবং টি এর একটা ফাংশন, এক্স এর উপর ডিপেন্ড করতেছে, টি এর উপরও ডিপেন্ড করতেছে। বুঝছে কিনা? তাহলে ওয়েভের ইকুয়েশনে এক্সও থাকবে, টিও থাকবে, দুইটা চলক থাকবে ওয়েভের ইকুয়েশনে। তার মানে কি আমরা যে কোনো ইকুয়েশনে যদি এক্স আর টি দেখি সেটাকে কি আমরা ওয়েভ বলতে পারবো? ফর এক্সাম্পল 2x² আছে, এখানে t/3 আছে, এখানে কত আছে? 3/t আছে, এখানে কত আছে? 3/t। তো এইটাকে এখানেও এক্স আর টি আছে, এটা কি ওয়েভের ফাংশন বা এটা কি ওয়েভের ইকুয়েশন? তো আনসার হচ্ছে এটা ওয়েভের ইকুয়েশন না। অর্থাৎ যেখানে এক্স আর টি আছে, এক্স আর টি আছে মানেই যে সেটা ওয়েভের ইকুয়েশন, ব্যাপারটা এরকম না। দুইটা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? মাত্র দুইটা কন্ডিশন আছে। দেখো, দেখে ফেলো, মাত্র দুইটা কন্ডিশন আছে। এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে যে কোনো ইকুয়েশন যেখানে এক্স আর টি আছে দেখে আমরা বুঝতে পারবো যে সেটা ওয়েভের ইকুয়েশন নাকি অন্য কিছুর ইকুয়েশন। বুঝছি? অনলি কয়টা কন্ডিশন আছে? দুইটা। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই ওয়াইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? দেখো, এই ওয়াইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব দুইবার। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তো তোমরা যারা পার্শিয়াল ডিফারেন্সিয়েট তোমরা সবাই করছো, আমি সবাইকে পড়াইছি, শুধুমাত্র সজীব পাও নাই। ঠিক আছে? তো তুমি যদি ভেক্টরের আমার ওই ক্লাসগুলো করে থাকো তাহলে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট বুঝবা, তাহলে এটা বুঝবা। ব্যাপারটা বোঝা গেছে? তো তোমাকে ভেক্টরের ওই যে ক্যালকুলাসের যে পার্টটা আছে ওইখানে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট বুঝাইছি। পার্শিয়াল ডিফারেন্সিয়েট ভেক্টর চ্যাপ্টার একটু দেখি নিও। ব্যাপারটা বোঝা গেছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েট তোমরা বুঝো। তো দেখো, আমরা এই ওয়াইটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে। কেমন ডিফারেন্সিয়েট? পার্শিয়াল ডিফারেন্সিয়েট। ঠিক আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েট। ঠিক আছে? তারপরে এইটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার পর দুইবার, পরপর কয়বার করতে হবে? পরপর দুইবার ডিফারেন্সিয়েট। জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করো, সবগুলো পানির মতো সহজ হয়ে যাবে, বাট ফোকাস রাখতে হবে ভাইয়া। দেখো, তাহলে আমরা টি এর সাপেক্ষে ওয়াইকে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তারপরে এই ওয়াইকেই আমরা আবার দুইবার ডিফারেন্সিয়েট করব, তবে এবার হচ্ছে এক্স এর সাপেক্ষে। এবার কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো যদি ইকুয়েশনটা এরকম হয় যে আমি টি এর সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট করছি, এক্স এর সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট করছি, করার পর এই ইকুয়েশনটা পাইছি যে এটা ইকুয়ালস টু হচ্ছে সামথিং, কোন একটা ধ্রুবক, এখানে এই কে এর জায়গায় কোন একটা নাম্বার হবে, 3, 4, 5, 100, 200, নেগেটিভ নাম্বার হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, অর্থাৎ এখানে একটা নাম্বার হবে এবং এইটা বসবে। তাহলে এই ইকুয়েশন যদি আসে তাহলে আমরা এটাকে ওয়েভ বলতে পারবো। আমি একটু পরে এখন দেখাবো, ডিফারেন্সিয়েট করে দেখাবো। ঠিক আছে? তারপরে হচ্ছে সেকেন্ড যে সত্যটা, সেটা হচ্ছে উইল বি ডিফাইন্ড for all values of x and t.
অর্থাৎ এক্স এবং টি এর সমস্ত ভ্যালু এর জন্য, সমস্ত বাস্তব মানের জন্য ওয়াই কে ডিফাইন হইতে হবে, এই ওয়াইটার একটা মান থাকতে হবে। ফর এক্সাম্পল আমি দেখো এই যে টি এর জায়গায় যদি জিরো বসাই, জিরো একটা বাস্তব মান না, বাস্তব মান কিনা, তা আমি টি এর জায়গায় যদি জিরো বসাই, ওয়ান সামথিং বাই জিরো, ইনফিনিটি আসতেছে না, ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে কিছু যোগ হলে সেটাও কি হবে, ইনফিনিটি, তাহলে ওয়াই এর মান ইনফিনিটি চলে আসতেছে, এটা কি কোনো ডিফাইন মান? ডিফাইন মান না। তাহলে এই ইকুয়েশনটা, এই সেকেন্ড নিয়মটা ফলো করে নাই, করছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই, এই কন্ডিশনটা সে মেনে চলছে, করে নাই, তাহলে এটা কি না, এটা ওয়েভ না। কারণ ওয়েভ হওয়ার জন্য এই দুইটা কন্ডিশন মানতে হবে, তা আমরা এটা তো এখনো করি নাই, করবো। এটা দেখতেছি যে, এটাই দেখতেছি যে সে কি হচ্ছে না, এই যে টি এর মান আমি যদি একটা বাস্তব মান বসে, ফর এক্সাম্পল জিরো বসে, তাহলে সামথিং বাই জিরো কি আসতেছে, ইনফিনিটি আসতেছে না, আসতেছে কিনা, তাহলে ইনফিনিটি আসলে এই যে ইনফিনিটির সাথে কিছু একটা যোগ হলে সেটাও ইনফিনিটি, তাহলে ওয়াই এর মান কি আসতেছে, ইনফাইনাইট আসতেছে, তাহলে ইনফাইনাইট কি কোনো ডিফাইন মান? ডিফাইন মান না, তাহলে এটা কি না, ওয়েভের ইকুয়েশন না। ব্যাপারটা বোঝা গেছে? জাস্ট এই দুইটা জিনিস চেক করব, যদি এক্স আর প্রথমে এক্স আর টি আছে কিনা দেখবো, যদি এক্স আর টি থাকে এই দুইটা কন্ডিশন চেক করব, যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে সেটাকে আমরা ওয়েভের ইকুয়েশন বলতে পারবো, বুঝছি কিনা, সেটাকে আমরা কি বলতে পারবো, ওয়েভের ইকুয়েশন বলতে পারবো। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, ফর এক্সাম্পল আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই এখানে, যে ওয়েভের ইকুয়েশন কিনা সেটার একটা এক্সাম্পল দেখাই। যেমন এক্স ইকুয়ালস টু আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস হচ্ছে কে এক্স, দেখো এটা দেওয়া আছে, তা আমাদেরকে জিজ্ঞেস করা হলো এটা ওয়েভের ইকুয়েশন কিনা, এটা কিসের ইকুয়েশন কিনা, ওয়েভের ইকুয়েশন কিনা। ঠিক আছে ভাইয়া, ধৈর্য রাখতে হবে, ভয় পাওয়া যাবে না, কি বুঝতে বোঝা গেছে, ধৈর্য রাখতে হবে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ইয়ে হয়ে গেছো, মানে একেবারে, দেখো ভাইয়া এখানে আমাদেরকে কি বলছে, ভয়ে কুচকে গেছো মনে হচ্ছে। দেখো ভাইয়া এখানে আমাদেরকে কি করতে হবে, এটা ওয়েভের ইকুয়েশন কিনা জানতে চাইছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব বলছি, ডিফারেন্সিয়েট করব, এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমরা করতেছি, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু আমাকে এটা দেওয়া আছে, এটা ওয়েভের ইকুয়েশন কিনা জানতে চাইছে, কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমরা করতেছি, এই যে ডেল ওয়াই বাই ডেল টি, টি এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এটা ধ্রুবক না, ধ্রুবক বসে গেছে, এটাকে মনে মনে কি ধরে নিছি, টি ধরে নিছি, টি ধরে নিছি, তাহলে সাইন টি এর ডিফারেন্সিয়েট কি হয়, কস টি, তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি কস ওমেগা টি মাইনাস হচ্ছে কত, কে এক্স, ঠিক আছে, কিন্তু এটা তো টি না, এটা কি টি, এটা তো টি না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ভাইয়া সিফা আমার দিকে কেন, ভাইয়া বোর্ডের দিকে, বোর্ডের দিকে, তুমি বোর্ড দেখতেছো, ইন্দাদের জন্য তো মনে হয় বোর্ড দেখা যাচ্ছে না, দেখতেছো, আচ্ছা দেখো, তাহলে যেটা বলতেছি, এই যে এটাকে বসে দিছি ধ্রুবক বলে, এটাকে মনে মনে টি ধরছি, সাইন টি এর ডিফারেন্সিয়েট কি হবে, কস টি, কিন্তু এটা তো টি না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে দেখো এটা ডিফারেন্সিয়েট কত, শূন্য, কারণ এটা ধ্রুবক, কারণ এখানে কোনো টি নাই, ঠিক আছে কিনা, এটা ডিফারেন্সিয়েট কত, শূন্য, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ওমেগা, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েট 1, আর কি পড়ে থাকবে, ওমেগা পড়ে থাকবে, তাহলে ওই ওমেগাটাকে আমি কোথায় বসাই দিলাম, এখানে বসাই দিলাম, তাহলে এই ওমেগা কস এটা পাইছি, বুঝছি, বুঝছি, ভাঙ্গি লিখি নেই আর কি, দেখাইতে হবে ভাঙ্গি। আচ্ছা তাহলে এরপর কি করতে হবে, আরেকবার করতে হবে, তাহলে আমি আরেকবার করি, দেখো ডেল স্কোয়ার ওয়াই বাই কত হবে, ডেল টি স্কোয়ার, এবার এই ওমেগা ধ্রুবক, তাহলে ধ্রুবক গুণাকারে থাকলে যেমন আছে তেমন বসে যাবে, এটাকে মনে মনে কি ধরছি, টি ধরছি, কস টি এর ডিফারেন্সিয়েট কি হয়, মাইনাস সাইন টি, তাহলে মাইনাস দিলাম এই যে এখানে, তারপর সাইন লিখলাম, তারপর টি, টিটা কত, ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, কিন্তু এটা তো টি না, তাই না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, আবার একটা ওমেগা পাবো, তাহলে এটাকে ওমেগা স্কোয়ার করে দিচ্ছি, বুঝছি, তাহলে আমি টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে এটা পাইলাম, এবার আমাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে কিনা, তাহলে আমি করে ফেলি, দেখো আমি এখানে করে ফেলতেছি, জায়গা ছোট, আমি এখানে করে ফেলতেছি, তো এখানে কেমনে করব, জায়গা তো ছোট, এই জায়গায় করি, দেখো এই জায়গায় করি আমরা, তো এই জায়গায় করে আমি এখানে আরেকবার লিখি, y ইজ ইকুয়াল টু হচ্ছে কত, y ইজ ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা টি মাইনাস কত, kx, তাহলে এটাকে কি করতে হবে, এবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ডেল y বাই কত, ডেল x, তাহলে a বসে যাবে, এটাকে মনে মনে x ধরবো, sin x এর ডিফারেন্সিয়েট কি হয়, cos x, তাহলে ওমেগা টি মাইনাস কত হবে, kx হবে, ওমেগা টি মাইনাস kx হবে, আবার এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এটা ডিফারেন্সিয়েট কত হবে, শূন্য, কারণ এটা ধ্রুবক, এখানে কোনো x নাই, ঠিক আছে। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, দেখো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 1, আর এখানে কত পড়ে থাকবে, মাইনাস কে পড়ে থাকবে, মাইনাস কে পড়ে থাকবে, বুঝছি কিনা ভাইয়া, এই ইমদাদ বুঝছো ভাইয়া, হ্যাঁ, কোনটা ধ্রুবক, কেন, এ ধ্রুবক বসে গেছে, এটাকে মনে মনে টি ধরছে, ঠিক আছে, তাহলে সাইন টি এর ডিফারেন্সিয়েট কি হবে, কস টি, এবার এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আরেকবার যখন আমি ডিফারেন্সিয়েট করতেছি, দেখো কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি কোনো এক্স আছে, নাই, তাহলে এটা ধ্রুবক, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত, শূন্য, ঠিক আছে কিনা, এবার এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট কত, 1, আর কত পড়ে আছে, মাইনাস কে,
ওই মাইনাস কেটাকে কোথায় নিয়ে আসছি আমি, এই যে এখানে নিয়ে আসছি, বুঝছি কিনা? ওকে, আরেকবার করতে হবে, তাহলে আরেকবার করি। এই যে ডেল স্কোয়ার ওয়াই বাই কত হবে, ডেল এক্স স্কোয়ার। তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস এ কে ধ্রুবক, এগুলো যেমন আছে তেমনি বসাই দিলাম। এটাকে মনে মনে টি চিন্তা করতেছি, কস টি এর ডিফারেন্সিয়েট কি হবে, মাইনাস সাইন টি, মাইনাস কি হবে সাইন টি। তাহলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে কি বসবে, সাইন ওমেগা টি মাইনাস কত হবে, কে এক্স, ঠিক আছে কিনা? কিন্তু এটা তো টি না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আবার কি পাবো, আবার একটা মাইনাস কে পাবো, পাবো কিনা? আবার একটা মাইনাস কে পাবো। তাহলে এটাকে আমরা আবার মাইনাস করে দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, বুঝছি? তাহলে দেখো এইটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি ওইটাকে আমি 2 নং সমীকরণ নাম দিচ্ছি, আর এখানে আমি টি এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি সেটাকে আমি 1 নং সমীকরণ নাম দিচ্ছি, বুঝছি? তাহলে এবার আমরা 1/2 করি, 1 কে 2 দ্বারা ভাগ করি। এই যে দেখো 1 ভাগ হচ্ছে কত, 2, 1 কে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি কত, আমরা উপরে পাচ্ছি হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই বাই কত, ডেল টি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত হবে, ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, এখানে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে, এখানেও কি আছে, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, কাটাকাটি যাচ্ছে। তাহলে কাটাকাটি যাওয়ার পরে এ, এখানেও এ আছে, ওইখানেও কি আছে, এ আছে, সেটাও কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি আর কি, এখানে আমরা পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার পাচ্ছি উপরে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসও কাটাকাটি, তাহলে আর কি পাচ্ছি, এইটা, এটা একটা ধ্রুবক না? তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি, দেখো আমরা এখান থেকে হচ্ছে এটা লিখতেই পারি, এই যে এখান থেকে আমরা লিখতেই পারি যে এইটা ইকুয়ালস টু, অর্থাৎ ডেল স্কোয়ার ওয়াই বাই কত হবে, ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই কত, কে স্কোয়ার ইনটু কত, ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। এই যে এই ফরম্যাটে লেখা গেছে, এই যে দেখো এখানে এইটা আছে, এই যে এটা আছে, এখানে এটা আছে, এই যে এটা আছে, এবং মাঝখানে কি একটা ধ্রুবক সংখ্যা আছে। তার মানে আমরা যেহেতু এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে লিখতে পারছি, তার মানে আমরা এটাকে কি বলতে পারবো, এটা হচ্ছে ওয়েবের ইকুয়েশন। বোঝা গেছে, বোঝা গেছে? তো সবসময় কি আমরা এই ডিফারেন্সিয়েট করে চেক করবো এটা ওয়েবের ইকুয়েশন কিনা? আনসার হচ্ছে না, শর্টকাট আছে। কি বলছি, বোঝা গেছে? তা আমরা শর্টকাটটা দেখে ফেলি। কি বলছি, বোঝা গেছে? আমরা কি সবসময় কোনো একটা ইকুয়েশন থেকে তারপর এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করবো টাইমের সাপেক্ষে, আবার এটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করবো, তারপর এই ফরম্যাটে আসে কিনা দেখবো, এইভাবে কি চেক করবো কিনা? আনসার হচ্ছে না। আমাদের কাছে কি আছে, একটা শর্টকাট আছে, ওই শর্টকাট দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে সেটা ওয়েবের ইকুয়েশন কিনা। এটা কি বুঝছে কিনা? আমি একটু শর্টকাটটা তোমাদেরকে এবার দেখাই। দেখো আমরা যদি কোনো একটা ইকুয়েশন এইভাবে দেখি, কোনো একটা ইকুয়েশনকে দেখি হচ্ছে, কোন একটা ইকুয়েশন যদি আমরা দেখি যে সেটা এইরকম এ এক্স প্লাস মাইনাস বিটি, আমরা যদি কোনো একটা ইকুয়েশন দেখি যে ইকুয়েশনের মধ্যে কি আছে, এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আছে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো ওয়েবের ইকুয়েশন। সেটাকে আমরা কিসের ইকুয়েশন বলতে পারবো, ওয়েবের ইকুয়েশন। তবে একটা জিনিস চেক করতে হবে, একটা জিনিস মাস্ট চেক করতে হবে, সেটা হচ্ছে এইটা, যে ওয়াই ডিফাইন কিনা, এই জিনিসটা চেক করতে হবে। এই ইকুয়েশন দেখা মাত্রই আমরা বুঝবো যে সেটা ওয়েবের ইকুয়েশন। তবে একটা জিনিস চেক করে নিতে হবে যে ওয়াই টি, এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য ডিফাইন কিনা। যদি এই ইকুয়েশনটা আছে কিন্তু এটা মানে নাই, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, আমাদেরকে দিছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি ফর এক্সাম্পল। আচ্ছা, ইকুয়েশন দেখাচ্ছি, দেখার আগে একটু বলি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে ফাংশনটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা তো আমরা দেখবো, তো এটার আগে কি থাকবে, এটার আগে সাইন থাকতে পারে, কস থাকতে পারে, টেন থাকতে পারে, অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক রাশি এখানে থাকতে পারে, ঠিক আছে কিনা? শুধু কি ত্রিকোণমিতিক রাশি থাকবে? আনসার হচ্ছে না। এখানে ই টু দি পাওয়ার সামথিং আকারে এটা থাকতে পারে, মানে ই টু দি পাওয়ার হচ্ছে কত, ax প্লাস মাইনাস বিটি, এটাও ওয়েবের ইকুয়েশন। বোঝা গেছে? এখানে এরকম না থেকে এরকম থাকতে পারে যে লগ হচ্ছে কত, ax প্লাস মাইনাস বিটি, এটাও ওয়েবের ইকুয়েশন। বোঝা গেছে কিনা? অর্থাৎ এখানে সাইন, কস, টেন, sec যে কোনো ত্রিকোণমিতিক রাশি থাকতে পারে, বা লগ থাকতে পারে, ই টু দি পাওয়ার সামথিং থাকতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ ax প্লাস মাইনাস বিটি দেখলে সেটা কি, ওয়েবের ইকুয়েশন। বোঝা গেছে? ax প্লাস মাইনাস বিটি, যেখানে a আর b এর পরিচয় হচ্ছে এরা কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে যে কোনো নাম্বার বোঝাচ্ছে। এখানে 3 হইতে পারে, এখানে 5 হইতে পারে, a b দ্বারা কি বোঝাচ্ছে, যে কোনো নাম্বার বোঝাচ্ছে। বুঝছি? এই ফরম্যাট দেখলে সেটা কিসের ইকুয়েশন, সেটা ওয়েবের ইকুয়েশন। এবং এটা কিসের ফাংশন আকারে থাকতে পারে, লগের ফাংশন আকারে থাকতে পারে, সাইনের ফাংশন আকারে, যে কোনো কিছুর ফাংশন আকারে থাকতে পারে। জাস্ট কি চেক করতে হবে, যে ওয়াইটা ডিফাইন কিনা। বুঝছি? তা আমি একটা এক্সাম্পল তোমাদেরকে এবার দেখাচ্ছি, যে দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা বলো যে এটা ওয়েবের ইকুয়েশন কিনা। y ইজ ইকুয়াল টু আমাকে দেওয়া আছে log 3x মাইনাস হচ্ছে কত 2t। তাহলে আমরা দেখতেছি এই ফরম্যাটটা আছে, এখানে আছে না?
এই যে ax প্লাস বিটি আছে না ফরম্যাটটা, প্লাস মাইনাস যাই হোক, এখানে প্লাস হলেও হবে মাইনাস হলেও হবে, কোনো সমস্যা নেই। ফরম্যাটটা আছে, ফরম্যাটটা আসার পর চেক করবো যে y কি ডিফাইন কিনা x এবং t এর সমস্ত ভ্যালুর জন্য। তো আমরা জানি লগের ভেতরে নেগেটিভ আসতে পারে না, লগ নেগেটিভ নিতে পারে না। তো এরকম যদি হয় যে x এবং t এর মান এমন কিছু হয়েছে যার কারণে এই পুরোটা জিরো হয়ে গেছে, এই পুরোটা জিরোর থেকে ছোট হয়ে গেছে, এই পুরোটা কি হয়ে গেছে জিরোর থেকে ছোট, হইতে পারে না এরকম। তাহলে এরকম যদি এরকম হওয়ার চান্স আছে না, তাহলে এটা কি না ওয়েভের ইকুয়েশন না, এটা কি না ওয়েভ না। কেন? কারণ এই ফরম্যাট তো আছে কিন্তু y ডিফাইন না। যদি এরকম হয় x এবং t এর কোনো একটা ভ্যালুর জন্য এটা তো জিরো হইতে, এটা জিরো থেকে ছোট হইতেই পারে, নেগেটিভ হইতেই পারে, তো লগ তো নেগেটিভ নিতে পারবে না, তার মানে এটা আমরা কি বলবো ওয়েভ না। কিন্তু আমি যদি এখানে একটা স্কোয়ার দিই তাহলে এটা ওয়েভের ইকুয়েশন, কারণ এটা প্লাস হয়ে যাচ্ছে, তখন এখানে মাইনাস আসলে সেটা স্কোয়ার জন্য প্লাস হয়ে যাচ্ছে, লগ প্লাস নিতে পারে, তখন আমরা এটাকে কি বলবো, এটা ওয়েভের ইকুয়েশন বলবো। বুঝছি? এখানে তুমি দেখলা যে y sin আছে sin 3x - 2t আছে, এটা ওয়েভের ইকুয়েশন। ব্যাপারটা বুঝে গেছে? অর্থাৎ এই ফর্মুলাটা থাকলে সেটা কিসের ইকুয়েশন হবে, ওয়েভের ইকুয়েশন হবে। জাস্ট একটা জিনিস চেক করতে হবে যে y উইল বি ডিফাইন্ড ফর অল ভ্যালুস অফ x and t। বুঝছি? এরকম হলে আমরা বুঝতে পারবো যে সেটা ওয়েভের ইকুয়েশন। তাহলে আমরা যে কোনো ইকুয়েশন দেখেই হচ্ছে বুঝতে পারবো যে সেটা হচ্ছে ওয়েভের ইকুয়েশন কিনা। এই দুইটা জিনিস হচ্ছে চেক করলে হয়ে যাবে। আচ্ছা, তো ওকে, সো আমরা হচ্ছে এই দুইটা জিনিস চেক করে এরপর হচ্ছে বুঝতে পারবো যে সেটা হচ্ছে ওয়েভের ইকুয়েশন কিনা। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলে এবার হচ্ছে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এগুলো বুঝছি কিনা ভাইয়া? এগুলো বুঝছি কিনা? হ্যাঁ হ্যাঁ, গেম অবস্থা খারাপ, সমস্যা নেই, তোমাদের পরে আজকে আর কাউকে পড়াবো না, শেষ, আজকে লাস্ট, মানে এখানেই লাস্ট, আমি হচ্ছে লাস্ট। তাহলে এটা তো আমরা বুঝছি না, এটা আমরা বুঝলে হচ্ছে এবার আমি মুছে দিচ্ছি এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আর কোনো কাজে লাগতেছে না। তাহলে কোনটা ওয়েভের ইকুয়েশন এবং ওয়েভের ইকুয়েশন কিভাবে চিনতে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝছি। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এবং এক্সাম্পল দেখাই হচ্ছে আমি জিজ্ঞেস করি তোমাদের। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এরকম দেওয়া আছে 10 বাই হচ্ছে, আচ্ছা এক্সাম্পল দেখানোর আগে হচ্ছে আগে একটু বলে দিই এখানে কোনটা ধারা কি বোঝায়। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে এরকম যে ফর্মেটটা থাকবে y ইজ ইকুয়াল টু কত বলছি ax প্লাস মাইনাস bt, এই ফর্মেটটা থাকলে তো ওয়েভের ইকুয়েশন বুঝছি, এই জিনিসটা ফলো করতে হবে। তো এখানে এই ওয়েভটা থেকে আমি ওয়েভের ভেলোসিটি বের করতে পারবো, অর্থাৎ ইকুয়েশন থেকে কি বের করে ফেলতে পারবো, ওয়েভের মোশন বের করে ফেলতে পারবো। ভেলোসিটি কিভাবে বের করব দেখো, ওয়েভের ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে কোএফিসিয়েন্ট অফ টি, টি এর সাথে কি আছে সেটা বসাই দাও এখানে, টি এর সাথে কত আছে বি আছে, তারপরে কোএফিসিয়েন্ট অফ এক্স, এক্স এর সাথে যেটা আছে সেটা বসাই দাও এখানে, উইদাউট সাইন গুলো বসানো যাবে না, বুঝে গেছে? সাইন গুলো ছাড়া জাস্ট ধ্রুবক গুলো বসে দাও, এটাই হচ্ছে আমার ওয়েভের ভেলোসিটি। বুঝছি কিনা? অর্থাৎ কোন একটা ওয়েভের ভেলোসিটি আমরা চাইলে বের করে ফেলতে পারবো শর্টকাটে। কিভাবে? টি এর সাথে যেটা আছে ধ্রুবক সেটাকে ভাগ দেবো কি দিয়ে, এক্স এর সাথে যেটা আছে সেটা দিয়ে, সাইন নিব না, প্লাস মাইনাস সাইন নিব না, তাহলে কি বের হয়ে যাবে, ওয়েভের ভেলোসিটি বের হয়ে যাবে। বুঝছি? ওয়েভের ভেলোসিটি বের হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে আমরা সমীকরণ দেখে বুঝতে পারবো যে ওয়েভটা কি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে নাকি ওয়েভটা এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে কিনা, সেটাও হচ্ছে আমরা কি দেখে বুঝতে পারবো, ইকুয়েশন দেখে বুঝতে পারবো। তো দেখো আমাদের ইকুয়েশনটা যদি এরকম হয়, যে দেখো আমাদের যদি এরকম থাকে -ax - bt, ax প্লাস bt, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে x এর সহগ কি আছে, এটার আগেও মাইনাস আছে, এটার আগেও মাইনাস আছে, এটার আগেও প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, অর্থাৎ দোনোটা সাইন যদি কি হয়, সেম হয়, তার মানে হচ্ছে ওয়েভটা এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশনে ট্রাভেল করতেছে। তার মানে আমরা কি বলবো, ওয়েভ ইজ ট্রাভেলিং, ওয়েভ কোন দিকে ট্রাভেল করতেছে, ট্রাভেলিং ইন নেগেটিভ এক্স ডিরেকশন, অর্থাৎ এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছে যদি দোনোটা সাইন সেম আসে। যেমন ফর এক্সাম্পল আমি দিলাম y ইজ ইকুয়াল টু সাইন কত দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু a সাইন বা 3 লিখতেছি এখানে, 3 সাইন আমাকে দিয়ে দিছে 3x প্লাস 2t, এই ওয়েভটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে এটা সাইন এটা সাইন যা, এটা সাইন তা, দুইটা সাইন যদি সেম হয়, এটাও প্লাস এটাও প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, এই কেসে ওয়েভটা কোন দিকে যাবে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে যাবে। বুঝছি? আর যদি ডিফারেন্ট হয়, আর যদি আমরা ডিফারেন্ট দেখি, ঠিক আছে, অর্থাৎ যদি এরকম হয় যে এইটা -ax, এটা কত প্লাস বিটি, বা এরকম ax - bt, তাহলে আমরা বলতে পারবো ওয়াইটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, মানে ওয়েভটা কোন দিকে যাবে, তখন এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাবে। বুঝছি কিনা?
ওকে, বুঝলে এবার আমি এই জিনিসগুলো মুছে দিয়ে তোমাদেরকে এবার জিজ্ঞেস করি কিছু জিনিস, তোমরা হচ্ছে আমাকে আনসার দিবা। এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি মুছে দিলাম। মুছে দিয়ে হচ্ছে আমি একটা ইকুয়েশন লিখি যে y ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমাকে দেওয়া আছে 10, এখানে 5, এখানে দেওয়া আছে 2x মাইনাস 3t হোল স্কোয়ার। তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা কি ওয়েভ কিনা, এই ইকুয়েশনটা কি ওয়েভের ইকুয়েশন কিনা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি এটা ওয়েভ হয়, এটার এই ওয়েভ মোশনটা কত বা ওয়েভ ভ্যালোসিটিটা কত, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, ইন হুইচ ডিরেকশন, ঠিক আছে, ইন হুইচ ডিরেকশন। তারপরে ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে এটার অ্যামপ্লিটিউড কত, বিস্তার কত। কি বলছে বোঝা গেছে, এটার অ্যামপ্লিটিউডের বাংলা কি ভাইয়া, বিস্তার, এটার বিস্তার কত। তাহলে এই চারটা প্রশ্ন, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করি। প্রথমে সিফাত আনসার দাও যে এটা ওয়েভ কিনা। ওয়েভের কন্ডিশন একটু আগে বলছি, ওয়েভ কেন ওয়েভ, কারণ হচ্ছে এখানে এই যে এই ফরম্যাটটা আছে ax প্লাস মাইনাস বিটি ফরম্যাটটা আছে, দ্যাটস ওয়াই এটা ওয়েভ। তবে একটা জিনিস চেক করতে হবে, বলছিলাম যে x এবং t এর সমস্ত ভ্যালুর জন্য এটা কি হবে কিনা, ডিফাইন হবে কিনা। তাহলে আমরা দেখতেছি এই যে বর্গ রাশিটা আছে, এই বর্গ রাশির মিনিমাম ভ্যালু 0 হবে, 0ই হবে। তাহলে যদি 0 হয় তাও তো একটা মান পাচ্ছি না, তার মানে এটা ওয়েভ, কারণ x এবং t এর সমস্ত ভ্যালুর জন্য yটা কি ডিফাইন, তার মানে এটা কি হবে, ওয়েভ। তো এবার এটা যদি ওয়েভ হয়, ওয়েভের ভ্যালোসিটি কত, প্রেমা বলো তো এটার ওয়েভের ভ্যালোসিটি কত হবে, 3/2। এটার ভ্যালোসিটি কত হবে, 3/2 মানে কত, 1.5 মিটার পার সেকেন্ড। এটা কোন ডিরেকশনে যাচ্ছে সাজ্জাদ বলো তো, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। কেন, কারণ এক্স এর সহগ প্লাস, অর্থাৎ ডিফারেন্ট সহগ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে কিনা, দুইটা ডিফারেন্ট হলে পজিটিভ ডিরেকশনে যাবে। অ্যামপ্লিটিউডটা কত, এটা হচ্ছে আমাকে এই রিয়া বলো তো এটার অ্যামপ্লিটিউড কত হবে, এটা বের করতে পারবে অ্যামপ্লিটিউডটা, আমি বলে দিই কিভাবে বের করতে হবে। এটা একটু কঠিন প্রশ্ন করে ফেলছি, দেখো অ্যামপ্লিটিউডটা কিভাবে বের করতে হবে। দেখো অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউডটা হচ্ছে ওই পার্টিকেলের সর্বোচ্চ যে ডিসপ্লেসমেন্টটা, সেটাই হচ্ছে সর্বোচ্চ যে ওয়াই এর মানটা, ওয়াই এর ম্যাক্সিমাম মানটাই তো অ্যামপ্লিটিউড, ওয়াই এর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মানটাই তো অ্যামপ্লিটিউড, বিস্তার, বুঝছি কিনা, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটাই কি অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে দেখো ওয়াই এর মান এখানে ম্যাক্সিমাম কখন হবে, যদি এটার মান মিনিমাম হয়, এই যে এই জিনিসটার মান যদি মিনিমাম হয় তখনই তো ওয়াই এর মান ম্যাক্সিমাম হচ্ছে, তাই না। নিচে বড় সংখ্যা, নিচে হচ্ছে ছোট সংখ্যা আসবে, উপরে তো এটা আছে, তাহলে এটা ওয়াই এর মানটা ম্যাক্সিমাম হবে তখন। তাহলে এটার মিনিমাম ভ্যালু কত, 0, কারণ এটা স্কোয়ার আসে, এটা মিনিমাম ভ্যালু হইতে পারবে কত, 0। তাহলে আমি যদি এখানে 0 বসাই দিই, 10/5 মানে কত, 2, তার মানে অ্যামপ্লিটিউড কত দাঁড়াচ্ছে, অ্যামপ্লিটিউড দাঁড়াচ্ছে 2 মিটার, বুঝছে কিনা, অ্যামপ্লিটিউড হচ্ছে কত, 2, কারণ এইটার মান মিনিমাম হলেই তো এটার মান ম্যাক্সিমাম হবে। নিচে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা আসলেই তো ওভারঅল সংখ্যাটা বড় হবে, বুঝছি কিনা। তা আমি ওয়াই এর ম্যাক্সিমাম মানটা চাচ্ছি, মানে অ্যামপ্লিটিউড চাচ্ছি। তাহলে এখানে 0 বসে দিলে 10/5 মানে কত দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে ইকুয়েশন থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বের করতে পারবো, বুঝছি। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, এবার এই জিনিসগুলো যদি আমরা যা যা বলছি এগুলো যদি আমরা বুঝে থাকি, এবার আমরা চলে যাই হচ্ছে, দেখো এবার আমরা চলে যাই হচ্ছে আবার শুরুর কিছু কথা হচ্ছে আমি বলি। দেখো শুরুতে আমি বলছিলাম যে ওয়েভ মানে কি, ওয়েভ মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এনার্জি ট্রাভেল করবে, ডিস্টারবেন্স ট্রাভেল করবে, কিন্তু পার্টিকেল গুলো যার যার জায়গায় আন্দোলিত হবে, পার্টিকেল গুলো যাবে না, বুঝছি। তো এই পার্টিকেলের আন্দোলনটা আমি বলছিলাম যে পার্টিকেলের আন্দোলনটা এসএচএম হইতে পারে, এটা কি হইতে পারে, এসএচএম মানে সরল সন্ধিত স্পন্দন হইতে পারে, আবার এসএচএম নাও হইতে পারে, বুঝছি কিনা, এসএচএম নাও হতে পারে। তো আমাদের বইয়ে জাস্ট এইটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এইটা নিয়ে যে এসএচএম হয় ওইরকম ওয়েভগুলো নিয়ে। তো এবার আমরা এইটা নিয়ে কথাবার্তা বলবো, মানে যে ওয়েভগুলোতে এসএচএম হয়, যে ওয়েভগুলোতে পার্টিকেল গুলো কি করে, এসএচএম করে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সেই ওয়েভগুলোকে বলা হয় হারমোনিক ওয়েভ, সেটাকে কি বলা হয়, হারমোনিক ওয়েভ। তাহলে হারমোনিক ওয়েভগুলো কোনগুলা, এবং এই হারমোনিক ওয়েভের প্রকারভেদই হচ্ছে ট্রান্সভার্স এবং আরেকটা কি বলছিলাম, লঙ্গিটিউডিনাল, ঠিক আছে, এটার উচ্চারণ খুব সম্ভবত এরকমই হবে, মানে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, এগুলো কার প্রকারভেদ, এগুলো হচ্ছে আমাদের এই হারমোনিক ওয়েভের প্রকারভেদ। ব্যাপারটা বোঝা গেছে, হারমোনিক ওয়েভের প্রকারভেদ, ঠিক আছে, হারমোনিক ওয়েভের প্রকারভেদ, যেখানে কণাগুলো পার্টিকেল গুলো অসিলেট করে, এসএচএম এ অসিলেট করে, এবং ওইটা আমাদের বইয়ে এটার এই ওয়েভ নিয়ে কথাবার্তা বলা আছে, বুঝছি কিনা। সেম কনসেপ্ট এটার ক্ষেত্রে, হারমোনিক ওয়েভের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। হারমোনিক ওয়েভের ক্ষেত্রেও কি থাকবে, এই ফরম্যাটটাই থাকবে, হারমোনিক ওয়েভটাই কার ফাংশন হবে, এক্স এবং টি এর ফাংশন হবে, অর্থাৎ এটার মধ্যেও কি থাকবে, ax প্লাস মাইনাস বিটি থাকবে। হারমোনিক ওয়েভেও কি থাকবে, সেম এটা থাকবে, ওয়েভ মানে ওয়েভে কি থাকবে, এই ফরম্যাটে থাকতে হবে। ব্যাপারটা বোঝা গেছে। তো হারমোনিক ওয়েভের ইকুয়েশনটা কি দেখো,
হারমোনিক ওয়েভের ইকুয়েশনও এটা থাকবে। তো হারমোনিক ওয়েভের ইকুয়েশনটা কিরকম? হারমোনিক ওয়েভের ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তা আমি যে বললাম একটু আগে যে হারমোনিক ওয়েভের ইকুয়েশনে ax প্লাস মাইনাস বিটি থাকবে, তো এখানে তো আমরা ax প্লাস মাইনাস বিটি দেখতেছি না, দেখতেছি না, চলে আসবে একটু পরে, কি আসবে একটু পরে চলে আসবে। তো খেয়াল করো, এটা হচ্ছে হারমোনিক ওয়েভের ইকুয়েশন এবং এই ইকুয়েশনে ওটা চলে আসবে, একটু পরে কি চলে আসবে, ax প্লাস মাইনাস বিটি এটা চলে আসবে। ঠিক আছে, তো দেখো এই ডেলের পরিচয় কি? ওমেগা তো আমরা চিনি, ওমেগাটা কি কৌণিক বেগ, টি তো জানে সময়, ওমেগাটা কি, এই ডেলটা কি, ডেলটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ডেলটা কি ফেজ ডিফারেন্স বা বাংলায় বললে দশা পার্থক্য, দশা পার্থক্য, ডেলটা হচ্ছে দশা। আমরা চেষ্টা করবো যে তিনটা ক্লাসের মধ্যে এমসিকিউ সহ আরো 2টা ক্লাস 5টা ক্লাসের মধ্যে এটা শেষ করার। তো দেখো সর্বোচ্চ 6টা ক্লাস যাইতে পারে। আচ্ছা দেখো, তাহলে এই ডেলের পরিচয় কি দিছি ভাইয়া? দশা পার্থক্য। দশা পার্থক্য বলতে কি বোঝায়? দশা পার্থক্য বলতে কি বোঝায়? দশা জিনিসটা কি দেখো, দশা বলতে বোঝায় হচ্ছে একটা কোণকে। দশা বলতে কি বোঝায়? একটা কোণকে। আমি আবারও তোমাদের একটু মনে করে দিই, আমরা কি করতে যাচ্ছি, এই যে হারমোনিক ওয়েভের ইকুয়েশন দেখছি a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল, তা আমরা বলতেছি এখানে ওই ফরম্যাটটা চলে আসবে, কিভাবে আসবে সেটা দেখাচ্ছি, বুঝছি? তো এবার দেখো এই যে ডেলটা এখানে আছে, ডেলের পরিচয় হচ্ছে দশা পার্থক্য। এবং দশা পার্থক্যটা কি, দশাটা কি, দশাটা হচ্ছে একটা কোণ। এটা কি? একটা কোণ। এই কোণ দ্বারা কি বোঝা যায়? এই কোণ দ্বারা 2টা জিনিস বোঝা যায়, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে ব্যাগ। ফর এক্সাম্পল এই যে কণাটা, এটা একটা হারমোনিক ওয়েভ, ঠিক আছে কিনা, এটা একটা হারমোনিক ওয়েভ, পার্টিকেলগুলো অসিলেট করতেছে, তরঙ্গটা সামনে যাচ্ছে। তাহলে এই কণাটা আর এই কণাটা, এই 2টা কণার কথা চিন্তা করো, ঠিক আছে, এই 2টা কণার কথা চিন্তা করো। এই কণাটা এই সাম্যাবস্থা থেকে যতটুকু দূরত্বে আছে, এই কণাটাও সাম্যাবস্থা থেকে ততটুকু দূরত্বে আছে। তাহলে এই 2টা কণার সাম্যাবস্থা থেকে সরণ সেম, বুঝছি কিনা? এই কণাটা একটু পরে নিচে নামবে, এই কণাটাও একটু পরে নিচে নামবে, তার মানে এটার ব্যাগও হচ্ছে নিম্নমুখী, এটার ব্যাগও কেমন, নিম্নমুখী। তার মানে এই 2টা কণার ভ্যালোসিটিও সেম, তার মানে এই 2টা কণার দশা সেম, তার মানে এই 2টা কণার কি সেম, দশা সেম, অর্থাৎ এই 2টা কণা সমদশাপন্ন। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ফর এক্সাম্পল আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল এই কণাটার কথা চিন্তা করো, এই কণাটা সাম্যাবস্থা থেকে এতটুকু দূরত্বে আছে, এই কণাটাও সাম্যাবস্থা থেকে কত, এতটুকু দূরত্বে আছে। তাহলে এটা সাম্যাবস্থা থেকে যতটুকু দূরে এটাও ততটুকু দূরে, মানে এই 2টা কণার কি সেম, সরণ সেম। কিন্তু এই কণাটা একটু পরে নিচের দিকে যাচ্ছে, মানে এটার ভ্যালোসিটি নিম্নমুখী আর এইটার ভ্যালোসিটি ঊর্ধ্বমুখী, ভ্যালোসিটি কিন্তু সেম না। কি বলছে, বোঝা গেছে? তার মানে এই 2টা কণা সমদশা সম্পূর্ণ না। ব্যাপারটা বোঝা গেছে? এই 2টা কণা সমদশা সম্পূর্ণ না, অর্থাৎ এই 2টা কণা দশা কি না, সেম না। শুধুমাত্র সরণ, সাম্যাবস্থা থেকে সরণ একই হইলে যে ওই 2টা কণা সমদশাপূর্ণ, ব্যাপারটা এরকম না। 2টা জিনিস কি হইতে হবে, একই হইতে হবে, সরণ ও ভ্যালোসিটিও, বুঝছি? তাহলে দেখো এই কণাটার কথা চিন্তা করো, এই যে এই কণাটা সাম্যাবস্থা থেকে যতটুকু দূরে এটাও ততটুকু দূরে, এটা একটু পরে নিচে নামতেছে, অর্থাৎ এটার ভ্যালোসিটি নিচের দিকে, এটার ভ্যালোসিটিও কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা বলতে পারবো এই 2টা কণা সমদশাপূর্ণ। বোঝা গেছে কিনা? এই 2টা কণা সমদশাপূর্ণ না, এদের সরণ একই, ঠিক আছে, কিন্তু ভ্যালোসিটি একই না। কিন্তু এই 2টা কণার সরণও একই, সাম্যাবস্থা থেকে ভ্যালোসিটিও একই দিকে। তাহলে এই 2টা কণা সমদশা সম্পূর্ণ, বুঝছি? তাহলে যেই কণাগুলো সমদশায় আছে তাদের মধ্যকার দূরত্বকে আমরা কি বলি, ওয়েভলেন্থ বলি বা তরঙ্গ দৈর্ঘ্য বলি, বুঝছি? যেই কণাগুলো সমদশা সম্পূর্ণ তাদের মধ্যকার দূরত্বকে কি বলা হয়, ওয়েভলেন্থ, বুঝছি? যেমন এই কণাটা আর এই কণাটা সমদশা সম্পূর্ণ, কারণ এটা সাম্যাবস্থা থেকে যতটুকু দূরে এটাও ততটুকু দূরে, এটা একটু পরে উপরে উঠবে, এটা উপরে উঠবে, তাহলে এরা সমদশা সম্পূর্ণ, অর্থাৎ এদের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, ওয়েভলেন্থ বলবো বা তরঙ্গ দৈর্ঘ্য বলবো, বুঝছি? তাহলে সমদশা সম্পূর্ণ 2টা কণার মধ্যকার দূরত্বকে ওয়েভলেন্থ বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। পিক টু পিক দূরত্বকে ওয়েভলেন্থ বলা হয়। ট্রাফ টু ট্রাফ দূরত্ব এগুলাকে বলা হয় পিক, এগুলাকে বলা হয় কি, আচ্ছা আমি এগুলাতে আস্তে আস্তে আসতেছি, তোমরা ভুলাই ফেলবা, 1 বাই 1 আসতেছি, এগুলাতে পরে আসতেছি, ল্যামডার কনসেপ্ট আমি পরে আসতেছি, নাহলে ভুলাই ফেলবা। তাহলে দশা বলতে আমরা কি বুঝি, কোণ বুঝি। দশা বলতে কি বুঝি, কোণ বুঝি। তো দেখো এই যে এই কণাটা আর এই কণাটা সমদশা সম্পূর্ণ সেটা তো বুঝছি, ঠিক আছে কিনা, কিন্তু এদের কোণের মধ্যে পার্থক্য আছে, এদের দশার মধ্যে কি আছে, পার্থক্য আছে। ফর এক্সাম্পল এই কণাটা আর এই কণাটাও কি সমদশা সম্পূর্ণ। দেখো এই কণাটা সাম্যাবস্থা থেকে 0 মিটার দূরে, এটাও সাম্যাবস্থা থেকে 0 মিটার দূরে, সরণ সেম, ভ্যালোসিটি উপরে উঠবে, এটা উপরে উঠবে। তাহলে এই 2টা কণা সমদশা সম্পূর্ণ। সমদশা সম্পূর্ণ হওয়ার পরও এদের কোণের পার্থক্য আছে।
দেখো এটা যখন আসে তখন ঘড়ির কাঁটা ফর এক্সাম্পল এখানে, ঠিক আছে। তারপরে যখন এটা উপরে উঠছে এখানে আসছে তখন ঘড়ির কাঁটা 90 ঘুরে গেছে, ঠিক আছে। এই কোণটা দশা, দশা কত? 0, কারণ সাম্যাবস্থা থেকে 0 ডিগ্রি কোণে আছে, ঘড়ির কাঁটা এখানে আছে, বুঝছি। এটা এখান থেকে এখানে গেছে, ঘড়ির কাঁটা 90 ডিগ্রি ঘুরছে, এখানে আসছে আরো 90 ঘুরছে, এখানে আসছে আরো 90 ঘুরছে, এখানে আসছে আরো 90 ঘুরছে, টোটাল কত ঘুরছে? 360 ডিগ্রি ঘুরছে। তাহলে এখান থেকে এখানে আসতে কত কোণ ঘুরতে হয়েছে? 360। তাহলে এই দুইটা কণার কোণের পার্থক্য হচ্ছে 360 বা 2 পাই, বুঝছি কিনা? এই দুইটা কণার কোণের পার্থক্য কত? 360। এই দুইটা কণা সমদশা সম্পন্ন, ট্রু, কিন্তু এদের কি আছে? দশার পার্থক্য আছে, কোণের পার্থক্য আছে। সেই পার্থক্যটা কত? 2 পাই বা 360। তাহলে আমরা বলতে পারি সমদশা সম্পন্ন পার্টিকেল গুলার কোণের দশার পার্থক্য কত? 2 পাই। মনে থাকবে, সমদশা সম্পন্ন পার্টিকেল গুলার কোণের পার্থক্য বা দশার পার্থক্য কত? 2 পাই। তাহলে আমরা বলতে পারি, দেখো আমরা বলতে পারি হচ্ছে, আমরা বলতে পারি যে দেখো 2 পাই দূরত্বে, আমরা বলতে পারি হচ্ছে ল্যামডা দূরত্বে দশার পার্থক্য কত পাচ্ছি ভাইয়া? ল্যামডা দূরত্বে দশার পার্থক্য পাচ্ছে কত? 2 পাই। তাহলে একক দূরত্বে দশার পার্থক্য কত পাবো? 2 পাই বাই ল্যামডা। তাহলে এবার আমি জানতে চাচ্ছি যে কোনো এক্স দূরত্বে, আমাকে এক্স দূরত্ব নিয়ে যাও, যে কোনো এক্স দূরত্বে এই কণাটা আর এই কণাটা দশার পার্থক্য বলো, এই কণাটা আর এই কণাটা দশার পার্থক্য বলো, অর্থাৎ যে কোনো এক্স দূরত্বে দশার পার্থক্য জানতে চাইলে তাহলে এক্স দূরত্বে দশার পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এক্স, বুঝছি কিনা? তাহলে আমরা বলতে পারি, দেখো দশা পার্থক্য সূত্র পাই গেছি আমরা, যে দশা পার্থক্য বের করার সূত্র কি? দশা পার্থক্য অর্থাৎ যে কোনো এক্স দূরত্বে, এর আগে তো আমরা দেখছি যে এই দুইটা সমদশা সম্পূর্ণ কণার মধ্যগুলোর দূরত্ব কত? ল্যামডা। ল্যামডা দূরত্বে দশার পার্থক্য কত? 2 পাই। তা আমি জানতে চাচ্ছি যে কোনো এক্স দূরত্বে যে কোনো দুইটা পার্টিকেলের মধ্যে দশার পার্থক্য কত? যে কোনো দুইটা পার্টিকেলের মধ্যে, বুঝছি, যে কোনো এক্স দূরত্বে দশার পার্থক্য কত? তাহলে এক্স দূরত্বে দশার পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, বুঝছি কিনা? ইন্টু পথ পার্থক্য। এই এক্সটা দ্বারা কি বোঝাচ্ছে? পথ পার্থক্য বোঝাচ্ছে, যে এই পার্টিকেল আর এই পার্টিকেলের পথের পার্থক্য কত, বুঝছি। তাহলে আমরা সূত্র পাই গেছি যে দশা পার্থক্য, যে দশা পার্থক্য দশা পার্থক্য এই যে ডেল, দশা পার্থক্য ডেল ইকুয়াল টু হচ্ছে কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ইন্টু পথ পার্থক্য। এই এক্সটা হচ্ছে কি? তার পথ পার্থক্য, বুঝছি কিনা ভাইয়া? ওকে, এইখান থেকে এবার এখানে ওই ফরম্যাটটা চলে আসবে, ax প্লাস মাইনাস বিটি। তাহলে দেখো এই ডেলের জায়গায় তাহলে আমি কি লিখতে পারবো? এই ডেলের জায়গায় আমি লিখতে পারবো, এই যে ডেল ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? x। ডেল ইকুয়াল টু কত লিখতে পারতেছি? 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত? x। পারতেছি কিনা এটা লিখতে? এটা আমি এখানে বসাই দিব এবার ডেলের জায়গায়। এই যে দেখো আমরা এখানে বসাই দিচ্ছি a sin ওমেগা t প্লাস মাইনাস ডেলের জায়গায় কত বসাই দিচ্ছি? ওই যে 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত? x বসাই দিছি, ঠিক আছে। এবার এরপরে আরেকটু কাজ করি, দেখো এটা নিয়ে আমি আরেকটু কাজ করি। এই যে এখান থেকে আমি আরেকটু কাজ করি, যে y ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আরেকটু ভাইয়া আরেকটু ধৈর্য ধরে রাখো। এই ওমেগার জায়গায় আমরা কত লিখতে পারি মনে আছে? 2 পাই f লিখতে পারি না? ওমেগা মানে কি? 2 পাই বাই ক্যাপিটাল টি বা 2 পাই f। তাহলে 2 পাই f ইন্টু হচ্ছে কত? টি আছে, প্লাস মাইনাস আছে, তারপর কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু x আছে। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? x, বুঝছি কিনা? এই যে এটা এখানে বসে দিছি। এবার আমরা 9-10 থেকে একটা সূত্র জানি যে v ইকুয়ালস টু হচ্ছে কত? f ল্যামডা, জানি কিনা? তাহলে এখান থেকে f ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? f ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে v বাই ল্যামডা। f ইকুয়ালস টু কত? v বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে এই f এর জায়গায় আমি কত বসে দিচ্ছি? v বাই ল্যামডা বসে দিচ্ছি, ঠিক আছে কিনা ইমদাদ? তাহলে আমরা লিখতে পারি a sin এই যে 2 পাই এবং f এর জায়গায় কত বসে দিচ্ছি? v বাই ল্যামডা ইন্টু হচ্ছে t প্লাস মাইনাস এখানে হচ্ছে কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত? x। তাহলে দেখো এখানেও 2 পাই বাই ল্যামডা আছে, এখানেও 2 পাই বাই ল্যামডা আছে, এদেরকে বের করে ফেলি। তাহলে আমরা পাচ্ছি a sin 2 পাই বাই কত হবে? ল্যামডা, আর কি থাকে? 2 পাই বাই ল্যামডা চলে গেলে vt থাকে, প্লাস মাইনাস আর কত থাকবে? এখানে x থাকবে। এই যে চলে আসছে, ঠিক আছে কিনা? এই যে ax প্লাস মাইনাস বিটি ফর্মেটটা চলে আসছে না? চলে আসছে। তাহলে আমরা বলতে পারবো এটা কিসের ইকুয়েশন? এইটা হচ্ছে হারমোনিক ওয়েভের ইকুয়েশন। কোত্থেকে আসছে? এই যে মেইন এখান থেকে আসছে y ইকুয়ালস টু কত? a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল থেকে আমরা হারমোনিক ওয়েভের ইকুয়েশনটা পাইছি। তো এই প্লাস মাইনাস সাইন দেখে আমরা বুঝতে পারবো এটা কি এক্স ডিরেকশনে যাচ্ছে, মানে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে নাকি নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। মনে থাকবে, যদি দোনোটা সাইন সেম হয় তাহলে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ ডিরেকশনে। দোনোটা সাইন ডিফারেন্ট হলে পজিটিভ ডিরেকশনে, বুঝছে? তাহলে এই সাইন 2 পাই বাই ল্যামডা
ভিটি মাইনাস এক্স, এইটা হচ্ছে হারমোনিক ওয়েভের ইকুয়েশন। এখানে যে অলওয়েজ সাইন হবে ব্যাপারটা এরকম না, কস থাকতে পারে, টেন থাকতে পারে, অন্য যে কোনো ত্রিকোণমিতিক রাশি থাকতে পারে, সেটা কিসের ইকুয়েশন? হারমোনিক ওয়েভের ইকুয়েশন। বুঝছে কিনা? আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে এতটুকু রাখি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা এরপর থেকে কন্টিনিউ করবো।